Hello guys, welcome to English Motive. Once again, I'm going to discuss about another important topic of English grammar, that is tense. আজকে হচ্ছে টেন্সের 3 নম্বর পার্ট, অর্থাৎ ভিডিওর 3 নম্বর। ফার্স্ট আমি এটা টেন্সের ইন্ট্রোডাকশন ভিডিও বলেছিলাম, যেখানে বলেছিলাম যে টেন্সগুলো আমাদের কোন জায়গাতে প্রবলেম হয়, টাইম এবং ওয়ার্কের সম্পর্কটা বুঝিয়েছিলাম। না দেখলে অবশ্যই দেখবে। সেকেন্ড পার্ট যেটা করেছিলাম সেটা আমি করেছিলাম প্রেজেন্ট টেন্স। আজকে আমি যেটা করব সেটা হলো তোমাদের পাস্ট টেন্স। কোন টেন্স নিয়ে আজকে আলোচনা করব? আজকে হচ্ছে পুরো পাস্ট টেন্স নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো দেখে নাও, সবার আগে এই জিনিসটা মন দিয়ে বুঝে নাও। প্রেজেন্ট টেন্সে যেমন করে আমরা সেন্টেন্সগুলো সাজিয়েছিলাম, পাস্ট টেন্সেও ঠিক একই রকম ভাবে হবে, শুধু টাইমটা পাস্টে বোঝাবে। সেম ওয়ার্ক কিন্তু পাস্টে, যেটা প্রেজেন্টে হয়েছিল সেই কাজটাই হবে পাস্টে। তো দেখো, আমি এখানে যে পয়েন্টটা লিখেছি, এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে, ছেলেটি খেলেছিল বা খেললো বা খেলতো, এইভাবেও কিন্তু আমরা কথাগুলো বলি। আরেকটা লিখেছি ছেলেটি খেলছিল, আরেকটা লিখেছি ছেলেটি খেলেছিল। এবং এইটার সঙ্গে এটার একটা মিল আছে, সেটা আমি পরে বলছি যে কেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা টেন্স হবে। তো ছেলেটি খেলছিল, এটা দেখে আমরা বুঝতে পারছি যে অতীতে একটা কাজ কন্টিনিউ হচ্ছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস। তো বলছে ছেলেটি খেলেছিল, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইনডিফিনাইট। আচ্ছা, ছেলেটি খেলছিল, কথাটা দেখে আমরা বুঝতে পারছি কি বলছে, ছেলেটি খেলছিল মানে অতীতে সে কাজটা কন্টিনিউ করছিল, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এইবারে বলেছে ছেলেটি খেলেছিল, আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখে এসেছি যে একটা কাজ শেষ হয়েছে, পুরোটা কমপ্লিট হয়েছে, পারফেক্টলি কাজটা ডান হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টও কিন্তু সেম, একটা কাজ পুরোপুরি শেষ হয়েছে, কিন্তু এই কাজটা বোঝানোর জন্য অন্য একটা কাজের সাহায্য নিতে হয়। মানে এটাকে বোঝানোর জন্য বাংলাটাকে যদি বোঝাতে পারি বা এক্সপ্রেস করতে পারি যে ওই কাজটার আগে, অর্থাৎ তুমি আসার আগে আমি অঙ্কটা বা পড়াটা বা খেলাটা শেষ করেছি, এইটা বোঝানোর জন্য আমাদের দুটো কাজকে নিতে হয় পাস্ট পারফেক্টে। সেই জন্য ছেলেটি খেলেছিল স্কুলে যাওয়ার আগে, এখানে আমাকে লিখতে হচ্ছে এরকম ভাবে। কেন? কারণ ছেলেটি খেলেছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছিল? ছেলেটি খেলার কাজটা আগে হয়েছিল, তারপরে কাজটা কি? স্কুলে যাওয়া। তাহলে এই কাজটার আগে এই কাজটা হয়েছিল, এইরকম মানে অর্থাৎ এই খেলাটাকে বোঝানোর জন্য আমাকে এই ভার্বটা সাহায্য, মানে এই যে কাজটা কমপ্লিট হয়েছিল, খেলার কাজটা যে কমপ্লিট করেছিল সে, সেটা বোঝানোর জন্য আমাকে একটা সেকেন্ড কাজের অপশন নিতে হয়েছে। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো জেনারেলি আমরা খুব কম ইউজ করি, এই টেন্সগুলো একদম ইউজ করি না বললেই চলে, তবু যেহেতু রয়েছে আমাদের সেগুলো ভালো করে শিখতে হবে। তাহলে এইটা হচ্ছে এইভাবে আমরা করব। খেলেছিল হচ্ছে ইনডিফিনাইট, খেলেছিল, পড়েছিল, গিয়েছিল, পড়লো, গেল, আচ্ছা ঘুরলাম, দেখলাম, পড়ালাম, পড়লো, এই যে বিষয়গুলো যতগুলো হবে সবগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আর এটা হচ্ছে খেলছিল, পড়ছিল, যাচ্ছিল, অর্থাৎ কথাটাই কিন্তু আমাদের বলে দেবে যেটা কি টেন্স, পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এই কথাটাই বলে দেবে যে খেলছিল। এবারে খেলছিল মানে বুঝে নিতে হবে সেটা কালকেও খেলতে হতে পারে, খেলছিল বা পরশু খেলছিল বা তার 10 দিন আগে খেলছিল, আগের সপ্তাহে খেলছিল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া পাস্ট টেন্স সম্পর্কে। আরেকটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা তো সেম, আমি প্রেজেন্ট টেন্সে তো বলে এসেছি, ছেলেটি খেলছিল যেমন কন্টিনিউয়াস হচ্ছে, তেমনি ছেলেটি 2 ঘন্টা ধরে খেলছিল বা ছেলেটি সকাল থেকে বই পড়ছিল, এগুলো যখনই বলবো, অর্থাৎ একটা টাইম যদি বোঝায়, পয়েন্ট অফ টাইম থাক বা এমনি টাইম থাক, কোন একটা সময় থেকে সে কাজটা করছিল, অর্থাৎ অতীতে কাজটা শুরু হয়েছিল, সে কন্টিনিউ কাজটা করছিল, এটা বোঝানো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে এগুলো স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কেমন করে ইউজ হয় সেগুলো একটু ভালো করে দেখে নাও। তো দেখো, প্রেজেন্টে যেভাবে সেন্টেন্সগুলো আমাদের থাকে, অ্যাফার্মেটিভে বা নেগেটিভে বা ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ বা ডাব্লিউএইচ ওয়ার্ড, পাস্ট ইনডিফিনিট যেরকম সেন্টেন্সগুলো থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ মানে হ্যাঁ বাচক বা না বাচক বা কোনোটা কোশ্চেন মার্ক বা কোনোটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তো এইভাবে যে কোশ্চেনগুলো আমাদের থাকে বা দেওয়া থাকে, সেন্টেন্সগুলো আমাদের কিভাবে বলতে হবে সেগুলো স্ট্রাকচার ওয়াইজ এখানে দেওয়া আছে। দেখো, ইনডিফিনিট প্রথমে হবে, তারপরে কন্টিনিউয়াস, তারপরে আদার্স যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা দেখো, এই যে বলেছে সাবজেক্ট ভি2 আর অবজেক্ট, এই যে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করি যে প্রথমেই সাবজেক্ট, তারপরে যাবে ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম যদি ডু হয়, পাস্ট ফর্ম কি হবে? ডিড। প্রেজেন্ট ফর্ম যদি গো হয়, পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। যদি ভিডিওটা না দেখে আসছো অবশ্যই কিন্তু শর্টসে গিয়ে
ওই যে 197 আমি কনজুগেশনের ভার্ব দিয়েছিলাম সেটা অবশ্যই কিন্তু দেখবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা বলেছে আমরা সেখানে গিয়েছিলাম, এই যে বলেছে আমরা সেখানে গিয়েছিলাম, এই ধরনের সেন্টেন্স মানে কি পাস্ট ইনডিফিনিট, আমরা সেখানে গিয়েছিলাম, তাহলে কি হবে সাবজেক্ট হচ্ছে উই। আচ্ছা উই, এবার বলেছে ভি টু বসবে, তাহলে যাওয়া ইংরেজি কি গো, গো এর ভি টু কোনটা ওয়েন্ট, তাহলে উই ওয়েন্ট দেয়ার, দেয়ার মানে সেখানে, হয়ে গেল। তাহলে উই ওয়েন্ট দেয়ার, এটা আমরা ইজিলি করতে পারলাম। তোমরা আগের ভিডিওটি দেখেছো, কি হবে তোমরা, তোমরা মানে ইউ। আচ্ছা দেখা ইংরেজি সি, সি এর ভি টু স, ইউ স দ্য প্রিভিয়াস ভিডিও, ইউ স দ্য প্রিভিয়াস ভিডিও, এগুলো কি অ্যাফারমেটিভ এর ক্ষেত্রে ইউজ করছি, মানে কি এগুলো হ্যাঁ বাচক, এখানে কোনো না নেই, কোনো কোশ্চেন মার্ক নেই, জাস্ট এগুলো সিম্পলি আমাদের হ্যাঁ বাচক অর্থে ইউজ করা হচ্ছে। পরে যেটা দেওয়া আছে দেখো নেগেটিভ, বলা আছে কি সাবজেক্ট ডিড নট, কেন ডিড নট আমি বলেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে যেখানে অক্সিলারি ভার্ব নেই সেই জায়গাতে আমাদের ডু ভার্বের ইউজ করে নট বসাতে হবে, তাহলে ডু এর পাস্ট হচ্ছে ডিড, যেহেতু পাস্ট টেন্স সেহেতু ডু এর পাস্ট হচ্ছে ডিড, তাহলে কি করেছে ডিড নট, তাহলে তারা সিনেমাটি দেখেনি, এই যে নি এবং না এই ডিফারেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না মানে বোঝাবে প্রেজেন্ট এবং নি মানে বোঝাবে পাস্ট, ঠিক আছে। দেখো তারা সিনেমাটি দেখেনি, তাহলে কি হবে দে, অ্যাজ ইউজুয়াল ডিড নট হবে, তোমরা ডিডেন্টও করতে পারো শর্ট ফর্ম। আচ্ছা দেখা, এবারে এখানে হবে ভি1 কি সি, সিনেমাটি বলেছে দা মুভি, হয়ে গেল। সে গান গায়নি, তাহলে কি হবে সি বা হি, ডিডেন্ট সিং, সিং মানে গান গাওয়া, একদম ইজিলি ভাবে বুঝতে হবে যে নেগেটিভে কিভাবে হচ্ছে, অ্যাফারমেটিভে কি করে হচ্ছে, বা ইন্টারগেটিভ তারপরে যেটা দেওয়া আছে সেটা মন দিয়ে দেখো। ডিড সাবজেক্ট ভি1 আর অবজেক্ট, হলো ডিড সাবজেক্ট ভি1 অবজেক্ট। আচ্ছা ডিড কেন, কারণ এটা এইদিকে চলে আসবে, এই যে হেল্পিং ভার্ব রয়েছে, হেল্পিং ভার্বটা সবার আগে চলে আসবে, তারপরে সাবজেক্টটা চলে যাবে। কি বলেছে লোকটি কি এখানে এসেছে, আচ্ছা তাহলে কি হবে ডিড, তারপর কি বলেছে সাবজেক্ট দা ম্যান, আচ্ছা আসা ইংরেজি কি কাম, তাহলে ভি1 ইউজ হবে কাম, এবারে বলেছে এখানে মানে হিয়ার, ডিড দ্য ম্যান কাম হিয়ার, ইজিলি হয়ে গেল। পরে যেটা বলেছে রাহুল কি বইটি পড়েছে, মানে রাহুল কি বইটি পড়েছে, তাহলে কি হবে ডিড, রাহুল রিড দা বুক। এটা মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আসছে যে তাহলে এটাও যদি পড়েছে হয় আবার প্রেজেন্ট পারফেক্টও যদি পড়েছে হয়, তাহলে কি করে বুঝবো আমরা যে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে নাকি পাস্ট ইনডিফিনিট, সেটা আমি অবশ্যই একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। তারপরে বলেছে দেখো ডিডন্ট সাবজেক্ট ভি1 আর অবজেক্ট, যদি এই সেন্টেন্সটা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে না লাগে, রাহুল লোকটি কি এখানে আসেনি বা রাহুল কি বইটি পড়েনি, তখন যা স্ট্রাকচার হবে সেটা হচ্ছে এইটা যেটা দেওয়া আছে ডিডন্ট সাবজেক্ট এবং ভি1 অবজেক্ট আর কোশ্চেন মার্ক। তারপরে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে এই ডাব্লিউএইচ কিন্তু ওয়ার্ড লাগবেই আমাদের। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি করে সেন্টেন্স সাজাবো, বলেছে কখন তুমি খেয়েছিলে, কখন, তাহলে কখন ইংরেজি কি when, আচ্ছা when, when এর পরে কোনটা বসবে did, আমি এখানে দুটোই করেছি কারণ অনেক সময় কি হয় কখন তুমি খেয়েছিলে এটা তো বললোই, কেন তুমি খাওনি এটাও বলতে পারে, তাহলে কেন তুমি খাওনি অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারগেটিভ থাকছে ডাব্লিউ এর সঙ্গে, তার জন্য আমি এই স্ট্রাকচারটা এখানে দিয়েছি। আচ্ছা দেখো কখন তুমি খেয়েছিলে কি হবে when did you eat, হয়ে গেল। সে সেখানে কি দেখেছিল, আচ্ছা কি ইংরেজি হোয়াট, এই কি এর সঙ্গে এই কি এর ডিফারেন্স কি, এই কি হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর এই কয় দিকে কি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। সে কি, সে সেখানে কি দেখেছিল হোয়াট ডিড হি সি দেয়ার, হোয়াট ডিড হি সি দেয়ার, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এবারে বলে রাখি যদি এখানে হু দিয়ে প্রশ্ন করে যে কে তোমাকে বকেছিল, তখন কিন্তু হু ডিড ইউ স্কোল্ড এরকম হবে না, তখন হু এর পরে ডাইরেক্ট ভি1 ভি2 বসে যাবে, কেমন হবে হু স্কোল্ডেড ইউ বা হু রিভিউড ইউ, ঠিক আছে। তখন কিন্তু হু এর পরে ডাব্লিউএইচ ওয়ার্ডের
পরে কিন্তু সেখানে ডিড বসিয়ে হু ডিড স্কোল্ডেড বা হু ডিড রিভিউ কিউ এরকম করে হবে না, ঠিক আছে? তখন কি হবে, হু এর পরে WH ওয়ার্ড, এই হু এর পরে ডাইরেক্ট V2 বসে যাবে, ঠিক আছে? কি হবে তখন, হু রিভিউড ইউ বা হু স্কোল্ডেড ইউ, এগুলো হবে, ঠিক আছে? কে তোমাকে পুরস্কারটা দিয়েছিল, হু গেভ ইউ দ্য প্রাইজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইনডিফিনাইটে এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে সাজাতে পারি। এরকম ভাবে সাজালে আমাদের খুব ইজি হয়ে যাবে। এবার দেখো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি বলা হয়েছে, কন্টিনিউয়াসও কিন্তু ইনডিফিনাইটের মতো সেম স্ট্রাকচার দেওয়া হয়েছে, একটু আলাদা। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার V4। কেমন ধরনের সেন্টেন্সগুলো হবে, যেমন প্রেজেন্ট পারফেক্টে যেগুলো হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেগুলো হচ্ছিল, যে ছেলেটি ফুটবল খেলছে, বা আমরা এখানে পড়ছি, তোমরা শিখছো, এগুলোই কিন্তু এখানে হয়ে গেছে তোমরা শিখছিলে, আমরা খেলছিলাম, তারা বই পড়ছিল। এই ধরনের সেন্টেন্সগুলো প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও। অ্যাফার্মেটিভে দেওয়া আছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার V4 আর অবজেক্ট, নেগেটিভে ঠিক একটা নট বসিয়ে বাকিটা সব সেম। ইন্টারগেটিভে ওয়াজ ওয়্যারটা আগে চলে যাবে যেমনটা বললাম, তারপরে সাবজেক্ট, তারপরে যা আছে তাই। ইন্টারগেটিভ নেগেটিভে ওয়াজ এবং ওয়ের সঙ্গে এন্ড অর্থাৎ অ্যাপোস্ট্রফি কন্ট্রাক্টের ফর্ম করে দিয়েছি, ওয়াজন্ট এবং ওয়েন্ট, তাহলে হয়ে গেছে। WH ওয়ার্ড যেটা রয়েছে, WH ওয়ার্ডটা প্রথমে, তারপর ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে V4 অবজেক্ট, যা সেম টু সেম, ঠিক আছে? এবারে এখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে, এই চারটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝবো যে কিভাবে এটা ইনডিফিনাইট কন্টিনিউয়াসের যে ফর্মগুলো রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, এগুলো আমরা কি করে করব, ঠিক আছে? তো স্যাম বাঁশি বাজাচ্ছে, এই যে সেন্টেন্সটা বলেছে, এটা কি সেন্টেন্স, একদম অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক সেন্টেন্স আমরা প্রকাশ করতে পারছি, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ কিন্তু নেই। তাহলে কি হবে, আমরা লিখতেই পারি উপরে যে স্ট্রাকচার আছে, স্যাম ওয়াজ, আচ্ছা বাঁশি বাজানো ইংরেজি কি, প্লেইং ফ্লুট, স্যাম ওয়াজ প্লেইং ফ্লুট, হলো? এটা ইজিলি আমরা করতে পারলাম। আচ্ছা পরে যেটা দেওয়া আছে, স্যাম বাঁশি বাজাচ্ছিল না, এখানে নেগেটিভ দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবো, একটা শুধুমাত্র ওয়াজ এর পরে নট বসিয়ে দেব, স্যাম ওয়াজ নট প্লেইং ফ্লুট। স্যাম কি বাঁশি বাজাচ্ছিল, কি বলেছে, স্যাম কি বাঁশি বাজাচ্ছিল, একদম ইন্টারগেটিভ সেন্টেন্স, ওয়াজ স্যাম প্লেইং ফ্লুট, হয়ে গেল। স্যাম কোথায় বাঁশি বাজাচ্ছিল, এই যে WH ওয়ার্ডটা দেওয়া আছে, কোথায়, হোয়ার, তাহলে কি লিখবো, হোয়ার ওয়াজ স্যাম প্লেইং, হয়ে গেল। একদম ইজিলি ভাবে এইভাবে আমরা কন্টিনিউয়াস যে ফর্মগুলো রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ, মানে যেমন করে কথাগুলো বলি আমরা সেইভাবেই কিন্তু এগুলো স্ট্রাকচারে সাজানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউয়াস। এবারে আসছি আমরা পারফেক্টে। পারফেক্ট কোনটা, পাস্ট পারফেক্ট, ও যে দুটো কাজ থাকবে। তোমরা আসার আগে আমি সেখানে গিয়েছিলাম, ঘন্টা পড়ার আগে শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন, আচ্ছা বৃষ্টি পড়ার আগে আমরা বাড়ি পৌঁছে গেলাম, মানে একটার আগে একটা কাজ হয়ে যাবে, তারপর একটা কাজ হবে, অর্থাৎ দুটো কাজ, দুটো কাজের মধ্যে একটা আগে হবে একটা পরে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে পারফেক্ট টেন্স। এইটার আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি জাস্ট, এটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর মতো কিছু নেই, কারণ ওই পারফেক্ট টেন্সটা নেগেটিভ ইন্টারগেটিভ এগুলো কোনো রকমই ইউজ হয় না, ওই পারফেক্টটাও অ্যাফার্মেটিভটাও খুব একটা ইউজ করা হয় না, জাস্ট সিম্পলি স্ট্রাকচারটা মন দিয়ে দেখে নাও। স্ট্রাকচারটা কেমন হয়, ওখানে স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্টের সঙ্গে হ্যাড বসে, আর তারপরে V3 আর অবজেক্ট। আমি বলেছিলাম যে পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব লাগে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভ হ্যাজ এবং তার সঙ্গে V3 লাগতে পারে, তাহলে পাস্ট পারফেক্ট কোনটা লাগবে, হ্যাভ হ্যাজ এর পরে হ্যাভ হ্যাজ এর যে V3 ফর্ম রয়েছে হ্যাড, অর্থাৎ হ্যাডটা বসানোর পরে V3 বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট যেখানে হ্যাভ আর হ্যাজ তারপরে V3, পাস্ট পারফেক্ট সেখানে হচ্ছে হ্যাড এবং V3, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট টেন্সের ছক, একটা কাজের আগে একটা কাজ হবে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছে, এই সেন্টেন্সটা আমরা অনেকবারই করে এসেছি। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এইবার আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কেমন সেটা মন দিয়ে একবার দেখো। তাহলে এবার দেখো, এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা যেটা দেওয়া আছে স্ট্রাকচার ওয়াইজ সবগুলোই। অ্যাফার্মেটিভে কি দেওয়া আছে, এটা স্ট্রাকচারটা খুব ইজি, সাবজেক্টের সঙ্গে হ্যাড বিন বসবে, তারপরে V4 অবজেক্ট।
কথাটা সেমই, যে আমরা খেলছিলাম, এটা যেমন কন্টিনিউয়াস, এর সঙ্গে একটা টাইম অ্যাড হবে। আমরা 2 ঘন্টা ধরে খেলছিলাম, তারা সকাল থেকে ঘুরছিল, আচ্ছা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই ধরনের সেন্স যখনই বোঝাবে তখন সেখানে ইউজ করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হ্যাড বিন V4, নেগেটিভ স্ট্রাকচার হ্যাড নট বিন V4, ইন্টারোগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট এই হ্যাড সাবজেক্ট তারপরে বিন, অর্থাৎ একটু উলটপালট হয়ে যাবে অক্সিলারি ভার্বের সঙ্গে সাবজেক্টটা। ইন্টারোগেটিভ নেগেটিভ সেম হবে, এখানে কন্ট্রাক্টর ফর্ম ইউজ করেছে হ্যাডন্ট, আর WH এর ক্ষেত্রেও কিন্তু সেম, WH ওয়ার্ড তারপরে হ্যাড তারপরে সাবজেক্ট এবং তারপর আদার্স গুলো। এবারে এই ধরনের সেন্টেন্স আমরা বেশিরভাগ এগুলোকে ইউজ করে থাকি। এই ধরনের সেন্টেন্স কোন ধরনের? সে 2 ঘন্টা ধরে পড়ছিল, কি লিখবো তাহলে? এটা অ্যাফার্মেটিভ সেন্স আছে, তাহলে লিখবো হি বা সি। এবারে কি লিখবো? হ্যাড, হ্যাড এর সঙ্গে বিন, হি হ্যাড বিন রিডিং ফর 2 hours, he had been reading for 2 hours। এই ধরনের যখন বোঝাবে তখন আমাদের লিখতে হবে 2 hours। কিন্তু যদি বলে সকাল থেকে বিকেল থেকে, তখন আমাদের ইউজ করতে হয় প্রিপোজিশন সিন্স। এটা আমি কিন্তু একটা জায়গায় বলেছিলাম, যদি কোথাও ডাউট থাকে প্রিপোজিশন নিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি আরো প্রিপোজিশন কয়েকটা একটা ভিডিও বানাবো। আচ্ছা, সে সকাল থেকে পড়ছিল না, এটা নেগেটিভ দেওয়া আছে, তাহলে কি হবে? হি বা সি। এবারে সেম একই ধরনের had not been reading। এবার যখনই বলেছে সকাল থেকে, তাহলে কি হবে? since morning। ঠিক আছে, আচ্ছা সে সকাল থেকে কি বৃষ্টি পড়ছিল, এটা কি ইন্টারোগেটিভ সেন্স। ইন্টারোগেটিভ সেন্স যখনই আসবে তখন কি হবে? হ্যাডটা সবার আগে চলে যাবে। হ্যাড ইট, যেহেতু বৃষ্টি পড়ে ইংরেজি এখানে ইট হিসেবে সাবজেক্টটাকে ইউজ করতে হবে। had it been raining since morning, had it been raining since morning হয়ে গেল। আচ্ছা, কোথায় তুমি 2 ঘন্টা ধরে যাচ্ছিলে? where, কোথায় মানে where, had you been going for 2 hours। তাহলে এই রকম ভাবে আমরা সেন্টেন্স গুলোকে সাজাতে পারি। তাহলে প্রেজেন্ট টেন্সের সাথে সাথে আজকে পাস্ট টেন্সের ভিডিওটা কিন্তু হয়ে গেল। এবারে জায়গাটা মন দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করবে, যেখানে বলেছে যে খেলেছিল, আচ্ছা খেলা ছেড়ে অন্য কোনো ভাব যদি দিই আমি, সাঁতার কাটছিল, সে নদীতে সাঁতার কেটেছিল, এটা হচ্ছে ইনডিফিনাইট। আচ্ছা কাটছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা সে আসার আগে আমি সাঁতার কাটছিলাম, বা আমি আসার আগে সে সাঁতার কাটছিল, এটা হবে পারফেক্ট পাস্ট পারফেক্ট। আর সে 2 ঘন্টা ধরে নদীতে বা পুকুরে সাঁতার কাটছিল, এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইভাবে সেন্সটাকে প্রথমে বুঝতে হবে, তারপরে যে ফার্স্ট টাইম ভিডিওটা বলেছিলাম যে কোথায় অক্সিলারি ভার্ব, কোথায় মেইন ভার্ব, কোথায় কোনটা ইউজ হয়, সেটা কিন্তু ইউজ করতে হবে। এইটার পরে কিন্তু পরবর্তী ভিডিওটা পাবে তোমরা, সেটা ফিউচারের ভিডিওটা পাবে। তারপরে একটা ভিডিও টেন্সের আমি দেবো, যেখানে কম্বাইন করে পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার করবো যে আমাদের এই 12টা টেন্সের মধ্যে কোন টেন্স গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে 12টা টেন্স আমাদের রয়েছে, তার মধ্যে টেন্স কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম যে 6টা টেন্স, প্রথম 6টা বললে ভুল হবে, টোটাল 6টা টেন্স আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। 12টা টেন্স রয়েছে, তার 6টা টেন্স আমাদের খুব বেশি কাজে লাগে, ওগুলো শিখতেই হবে মাস্ট। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের টেন্সের সঙ্গে নিয়ে। যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে, সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর যদি তোমাদের কোনো রকম কোশ্চেন বা কোনো ভিডিও সাজেস্ট থাকে, সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ।